শিক্ষার্থীরাই কি দেশ পরিচালনা করছেন, কতটা ভূমিকা পালন করছেন? করা তো উচিত, তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত। বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়ো তো সব ভুল করে গেছে পর্যন্ত। তো কাজে চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল। তো কাজে তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। তাহলে কি বলা যাবে যে শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে? চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না, চালানো উচিত। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে দুটি ভাষণও দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না সেটা, সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আপনার সরকারের পরিকল্পনা কি? আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই। কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা দুই প্রতিবেশী। এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চিড় ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। তো এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে, ভারতীয় সরকার ইচ্ছা করে করেছে। যে সমস্ত কারণে এই ধরনের ঘটনা ঘটে সেই কারণগুলো যাতে আমরা উৎখাত করতে পারি, যাতে এই ধরনের বিষয় না থাকে, নিরাপদে মানুষ নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারে, সেটা নিশ্চিত করা। কাজে এই ধরনের খুঁটিনাটি জিনিস যখন হয় তখন আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করি যে এটা ভবিষ্যতে যাতে না হয় সেটা চেষ্টা করা। বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এটা একটা আইনগত বিষয়। নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে। যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কের উন্নতি হয়েছে। আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিক ভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই। কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে, আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক। সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে, তারপরে কিন্তু সার্ক একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, যেহেতু ওনাকে এখানে এসে পাইনি, উনি আগে চলে গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু 71-এর গণহত্যার কথা যেটা বললাম সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা। সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য, সেই সত্যকে আমরা মেনে, এবং আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক এবং এই সার্কভুক্ত সকল দেশ একসঙ্গে কাজ করুক। ভারতও থেকে মধ্যে, পাকিস্তানের মধ্যে থাকুক, শ্রীলঙ্কাও থাকুক, আমরা যত দেশ আছি সব সমানভাবে থাকি। আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা সুযোগ যদি আসে, সার্কের সমস্ত প্রধান যারা আছে, সরকারের প্রধান, তারা একসঙ্গে এসে একটা ছবি তুললাম আমরা। এটা একটা সুন্দর বার্তা সবার কাছে যেত, কিন্তু এটা সম্ভব হয়নি এখনো। ভবিষ্যতে যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমি করে যাব।
32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে।